পিতামাতার ভালোবাসা বোধ হয় এভাবেই হয়, নিঃশব্দে নীরবে সবার আড়ালে তাদের প্রোটেক্ট করে থাকে। কিভাবে, কতভাবে, তা আমরা দেখব এইখানটায় একটা নতুন অনুভূতির সাথে, নতুনভাবে। চলুন। প্লেটের অর্ধেক ভাত রেখে উঠে ঘর থেকে বের হই। দুপুরে কেবল খাবার খেতে বসেছি, তখনই বাবা বাহির থেকে আসেন, পাশের চেয়ারে বসেন। বাবা বললেন, সারাদিন কই ছিলি? আমি ধীরে বললাম, কলেজ রোড। আজকাল বাবাকে দেখলে মনে হয় আমার উপর তার কেবল রাগ আর ঘৃণাটুকু বেঁচে আছে, এছাড়া কিছু নেই। পাশ থেকে মা বললেন, এভাবে বসে বসে ঠিক কতদিন খাবি? ভাতের প্লেটে আমার হাত থেমে থাকে মায়ের কথা শুনে। শেষবার কবে সবার সাথে একসাথে বসে হাসি মুখে খাবার খেয়েছি ভুলে গেছি। আমি ভাত রেখে উঠে যাব, তখন বাবা বলল, নিজে যদি আয় করে ভাত খেতে হতো তবে ভাত রেখে উঠে যেতে পারতে না। অন্যের টাকায় কেনা চালের ভাত নষ্ট সবাই করতে পারে। বাবার কথাটা যেন বুকের ভেতরে ধনুকের মতো গেঁথে গেল। রুমে যেয়ে একটা শার্ট চড়িয়ে বের হয়ে যাই। পিছন থেকে আমার ছোট বোন তনু হাত ধরলো, বলল, ভাইয়া ভাত খেয়ে যা, তো রুমে নিয়ে আসি আমি। আমি ওর হাত ছাড়িয়ে দিই। এই বাড়ির আমার কারো চোখে আমার জন্য একটুও মায়া দেখি না, তবে তনুর চোখের দিকে তাকিয়ে মনে হলো এই মেয়েটা গভীর মমতা দিয়ে আমার দিকে তাকায়। তনুর চোখে জল টলটল করছে, ইচ্ছে করছে ওর মাথায় হাত রেখে তারপরে বের হই, তবে সে আর হয় না। পেটে ক্ষুধা নিয়েই হাঁটতে থাকি। কই যাব ঠিক করিনি। পকেটে 50 টাকার একটা নোট, আর বাসা থেকে বের হওয়ার সময় তনু 100 টাকা দিয়েছে হাতের মুঠোয়। সব লজ্জা সংকোচ ভুলে সেই টাকা আমি নিয়েছি। হয়তো ওর পছন্দের কোনো চুড়ি কিংবা ঝুমকা কিনতে এই টাকাটা জমিয়ে রেখেছে। সেই টাকাটা আমার হাতের মুঠোয় খুব সাবধানে লুকিয়ে দেয়। না, আমার কিছু ভাবতে ইচ্ছে করে না। একটা বাস ধরি, পুরো বাস ভর্তি মানুষ হাতল ধরে বাদুড়ের মতো ঝুলে থাকি। আমার মতো আরও অনেকে ঝুলে আছে। ঠিক করি ক্যাম্পাসের দিকে যাব। ক্যাম্পাসের পাশেই সোবাহান কাকার একটা ভাতের হোটেল আছে, যেখানে দুপুরে ভর্তা দিয়ে 30 টাকায় ভরপেট খাবার খাওয়া যায়। সোবহান কাকার ভাতের হোটেলে খাবার খেয়ে বের হয়ে আদিবকে একটা কল দিই। আদিব হলো থাকে কলের দিন, বলল হলে নেই, টিউশনে গেছে। আদিব বলল, তুই রুমে যা, চাবি জুতার ভিতরে রাখা আছে। আমি ঠিক করি আবিদের রুমে যেয়ে এখন ঘুম দিব। বলে এসে আবিদের বেডে শুয়ে থাকি। ওর ডবল বেড, প্রায় সময় এসে আমি রাতে এখানে থাকি। ওর রুমমেটরা সবাই আমার পরিচিত হয়ে গেছে। শরীর বেশ ক্লান্ত লাগছে, কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি। ঘুম ভাঙে সন্ধ্যায়। ঘুম থেকে উঠে ক্যাম্পাসের দিকে চলে যাই, তখনই তনুর কল দেখতে পাই। তনু ফিসফিস করে বলল, ভাইয়া দুপুরে খাইছিস? আমি বললাম, হ্যাঁ। তনু বলল, কই আছিস? আবিদ ভাইয়ার রুমে। তনুকে জিজ্ঞাসা করলাম, তুই জানলি কি করে? তনু বলল, তোর যে এছাড়া কোথাও যাবার জায়গা নেই। আসলে তনুর কথা ঠিক, এছাড়া আমার কোথাও যাবার জায়গা নেই। তনু ফোন রেখে দেয়। ক্যাম্পাসটা একাই ঘুরে দেখছি, তখন দেখি লেকের পাশে আমার ডিপার্টমেন্টে একদল জুনিয়র গানের আসর বসিয়েছে। আমাকে দেখে ওরা ডাক দেয়, আমার হাতে একজন গিটার তুলে দেয়। ক্যাম্পাসে আমি একসময় টুকটাক গান করতাম। ওরা বলল, ভাই বহুদিন আপনার কণ্ঠে আলবিদা শুনি না। আলবিদা আমার পছন্দের গান, এই গানটা দিয়েই ক্যাম্পাসে আমার অনেক পরিচিত হয়েছে। বহুদিন পরে গিটার হাতে নিলাম, আমার পছন্দের গানটাই আমি 2 মাস পরে গলায় তুলছি। কেউ হয়তো বিশ্বাস করবে না, গত 2 মাস চাকরির জন্য ছুটতে ছুটতে নিজের পছন্দের কথা ভুলতে বসেছি। আলবিদার কয়েক লাইন গাওয়ার পরেই আমার চোখ ভিজে উঠল। গলা টেনে আর সুর তুলতে পারছি না। আমি গিটারটা এক ছোট ভাইয়ের হাতে দিয়ে উঠে হাঁটতে শুরু করি। বড় পুকুরটার পাশে এসে দাঁড়াই। শীতকালে এখানে অনেক ভিনদেশি পাখি আসে। একটা পাখি এখনো একটা গাছের ডালে বসে আছে, গায়ের লোম ফুলিয়ে। আমি হাঁটতে থাকি, ক্যাম্পাস ঘুরে দেখি। রাতে আমার বন্ধু আবিদ ভাত খাওয়াতে নিয়ে যায়, ফলে 4 দিন চলে যায়। সেদিন দুপুরে একটা অফিস থেকে বের হয়ে হাঁটছি, তখনই পকেটে ফোন বেজে ওঠে। তনুর কল। তনু বলল, ভাইয়া কোথায় তুই? আমি বললাম, বাইরে। তনু বলল, আমি তোর ভার্সিটিতে আসতেছি, তুই আছিস না? আমি বললাম, হ্যাঁ। আমি ভার্সিটির দিকে যাচ্ছি। তনু বলল, আচ্ছা, তাড়াতাড়ি চলে আয়। একটা বাসে উঠে ভার্সিটির দিকে আসি। হলে এসে পোশাক বদলে নিয়েছি।
তখনই তনু কল দিয়ে বলল, তুই কই? আমি বড় বটগাছটার পাশে বসে আছি, তাড়াতাড়ি এখানে আয়। আমি হল থেকে বের হয়ে ক্যাম্পাসের বটগাছের কাছে যেয়ে দেখি তনু বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, তুই এখানে? তনু বলল, তোরে দেখতে ইচ্ছে করছে ভাইয়া, বাসায় চল। আমি বললাম, যাব না আর ওই বাসায়। তনু বলল, বাসায় আজকে বড় খালা এসেছিলেন, আম্মা পোলাও আর গরুর মাংস রান্না করেছে, তোরে তো এসব পছন্দ খুব, তাই ভাবলাম তোর জন্য নিয়ে আসি। আমি তনুর দিকে তাকিয়ে আছি, এই মেয়েটা কেন আমাকে ভালোবাসে? আমি যে একজন ব্যর্থ ভাই, কখনো ওর কিছুই দিতে পারিনি। আমার চোখটা কেন যেন জ্বালাপোড়া করছে, বুঝতে পারছি না। তনুকে জিজ্ঞাসা করলাম, তুই খেয়েছিস? তনু বলল, হ্যাঁ খেয়েছি। আমি প্রাইভেটের কথা বলে বের হয়েছি, এখান থেকে প্রাইভেটে যাব। মা বাবা কেউ জানে না যে তোর কাছে এসেছি। আমি তনুর মুখের দিকে তাকিয়ে থাকি। তনু বলল, ভাইয়া আমি পানি নিয়ে এসেছি, তুই আমার বসে বসেই এখানে খেয়ে নে। আমি বাটি খুলে খেতে বসলাম। তনু পাশে বসে আছে, আমার খাওয়া দেখছে। পানির বোতল হাত ধরে চুপচাপ করে বসে আছি। তনু মায়ের চেহারা পেয়েছে, এখন মনে হচ্ছে মা পাশে বসে আছেন। খাওয়া শেষে বাটিগুলো তনু ব্যাগে নিয়ে তনু বলল, তুই বাসায় চল ভাইয়া, বাবা মা হয়তো তোর প্রতি একটু রাগ দেখায়, তবে তোর খুব ভালোবাসেন, হয়তো প্রকাশ করেন না। আমি উত্তর দিলাম, না। তনুকে বাসে তুলে নিয়ে আবার হলের দিকে আসি। দুদিন পরে একটা চাকরির পরীক্ষা রেজাল্ট দেয়। আমি ভেবেই নিয়েছি আমার হবে না, তাই রেজাল্টও দেখিনি। আবিদ রুমে এসে বলল, আজকে যে ব্যাংকের পরীক্ষা রেজাল্ট দিয়েছে দেখেছিস? আমি বললাম, দেখিনি। আর দেখে কি হবে, সেই তো দেখবো আমার হয়নি। আবিদ বলল, এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে? তোর কি আমাদের শফিক ভাইয়ের কথা মনে নেই? চারবার বিএসসি রিটেন দিয়েও হয়নি, শেষবার একবারে অ্যাডমিট কার্ড হলেন। আমি বললাম, সবার কপালে যে আর শফিক ভাইয়ের মতো হয় না। আবিদ রোল নাম্বার নিয়ে রেজাল্ট দেখলো। আবিদ হেসে বলল, মামা কি খাওয়াবে বল এখন? আমি বললাম, কি হয়েছে? আবিদ বলল, তোর রোল এসেছে এসেছে দেখে দেখ। আমি দেয়ালের সাথে হেলান দিয়ে বসেছিলাম, বাসা থেকে উঠে দাঁড়াই। হ্যাঁ, আবিদ মিথ্যে বলেনি, আমার রোল এসেছে। প্রথমেই তনুকে কল দিয়ে খবরটা দিই, বাবা মাকে কিছু বলবার সাহস আমার নেই। তনু হয়তো খবরটা বলবে। চাকরিতে যোগ দেওয়ার 1 মাস পরে বাসায় ফিরি। এর ভিতরে তনু একবার এসেছে, 5,000 টাকা দিয়ে গেছে। টাকাটা নাকি বাবা দিয়েছেন। নতুন অফিসে যাব, ভালো একটা পোশাক যে দরকার। বাবার প্রতি আমার তীব্র অভিমান। তারপরে ভাবতে থাকি, সেই ছোটবেলা থেকে যে বাবা নিজের ভালো জিনিসটা না কিনে আমার ভালোটা দিয়েছেন, এখন বাবা অনেকটা কুঁজো হয়ে গেছেন, বয়সের ছাপ চোখে মুখে। 1 মাস পরে যখন প্রথম বেতন পাই, বাসায় ফিরি, তরুণ জন্য একটা শাড়ি কিনি। তরি এবার কলেজে পড়ে, কয়েক মাস পরেই ওর এইচএস পরীক্ষা। সেবার আমাদের পাশের বাসায় তনুর একটা বান্ধবী একটা শাড়ি কিনেছে। শাড়িটা ওর বেশ পছন্দ হয়েছে। মায়ের কাছে যখন শাড়ি কিনে দেওয়ার কথা বলল, মা বলল, তুই শাড়ি দিয়ে কি করবি? পরতে ইচ্ছে হলে আমার যে শাড়ি আছে সেই শাড়ি পর। তখন যদি আমার টাকা থাকতো, তনুকে ওর বান্ধবীর শাড়ির মতো একটা শাড়ি কিনে দিতাম। তবে ইচ্ছে থাকলেও তখন পকেট জুড়ে শূন্যতা ছিল। তনুর জন্য ওর সেই পছন্দ মতো একটা শাড়ি কিনি। যখন শাড়িটা ওর হাতে দেয়, কেমন স্নিগ্ধ চোখে তাকায়। চোখও যে কখনো অনেক কথা বলে, সে তনুর চোখের দিকে তাকিয়ে বুঝি। বাসায় আসবার পরে বাবা মা স্বাভাবিকভাবেই কথা বলেন। তনু আর আমি মিলে একটা প্ল্যান করেছি। বাবা বিকালে ঘুমান অফিস থেকে এসে, সন্ধ্যায় মা গরিবদের পরে বাসা থেকে বের হয়, গোলের মুখে চা খায়। চাকরির প্রথম বেতনের টাকা দিয়ে শুধু তনুর জন্য একটা শাড়ি কিনেছি, বাকি টাকা আমার হাতে। বাবা ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলেন। তনু এসে তখনই আমাকে ডেকে নিয়ে যায়। বাবা তখন রান্নাঘরে সবজি কাটছেন রাতে রান্নার জন্য। আমি চুপি চুপি বাবার বিছানায় পাশে যাই। তনু একটা বাদামি প্যান্ট ইশারা দিয়ে দেখিয়ে বলল, এইটাই আছে। আমি হাত দিয়েই বাবার মানিব্যাগ বের করি। মানিব্যাগটার বয়স অনেক হয়েছে, তবু বাবা এটা বদলায়নি। ছোটবেলায় একবার বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করেছি, বেশি না, মাত্র 20 টাকা। মাঝে সেবায় কি মারটাই না মার দিল, মার খেয়ে জ্বর এসে যায়। বাবা তখন মাকে বকলেন, মায়ের কথা ছিল ছোটবেলায় শাসন না করলে বড় হয়ে বড় চোর হয়ে যাবে। এরপর কখনো বাবার মানিব্যাগ থেকে টাকা নিয়ে নি। বাবার মানিব্যাগ বের করে আমার প্রথম মাসের বেতনের পুরো টাকাটা বাবার মানিব্যাগে রাখি। তারপর মানিব্যাগ আবার সেই বাদামি প্যান্টের পকেটে রেখে দিই।
তনু আর আমি ঘর থেকে বের হয়ে আসি। অপেক্ষা করতে থাকি বাবা কখন বাসা থেকে বের হবেন। মানিব্যাগ হাতে নিয়ে যখন টাকাগুলো দেখবে তখন কেমন দৃশ্য হবে। তনু আর আমি দুজনে টিভির সামনে বসে থাকলেও আমাদের চোখ কান সব বাবার ঘরের দিকে। বাবার হাতে টাকা দেওয়ার মতো সাহস আমার নেই। আমি জানি বাবা কখনো আমায় খুশি টাকা চাইবেন না। আমি ভালো থাকলেই তাদের সব খুশি। তনু বাবার রুমের দিকে তাকিয়ে আছে। তনু ফিসফিস করে বলছে, ভাইয়া, বাবা মানিব্যাগ হাতে নিয়েছে। আমার মনে হয় তনু আর আমি দুজনেই সবচেয়ে দুর্দান্ত একটা থ্রিলার মুভি দেখছি। টান টান উত্তেজনায় বুকের ভিতরে সেই উত্তেজনা চোখে মুখ ছড়িয়ে গেছে। বাবা মানিব্যাগ হাতে নিয়েই খুলে দেখেন, তারপর মাকে ডাক দেন। মা রান্নাঘর থেকে বাবার ঘরের দিকে ছুটে যায়। এমন একটা দিনের জন্যই যে দীর্ঘদিন অপেক্ষা আয়োজন, এমন একটা দিনের স্বপ্ন প্রতিটা ছেলে মেয়ে দেখে। আমার সেই স্বপ্ন বাস্তব হয়েছে। ঘরের ভিতর থেকে বাবা মায়ের কোনো শব্দ আসে না। তনু বলল, ভাইয়া, বাবা মা কাঁদছেন। আমি উঠে তাদের রুমে যাই, চুপচাপ দাঁড়াই পাশে। বাবা কাঁধের উপর হাতে রাখেন। এই হাত সারা জীবন কাঁধের উপর থাকুক। বাবার চোখের জল আর মুখে একটা স্নিগ্ধ হাসি রোদের মতো লেপ্টে আছে। এই হলো বাবা মা। এই গল্পটা যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা শেয়ার করবেন। সত্যি একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালোবাসা, অন্যরকম গল্প। ধন্যবাদ।